জিহাদ ও প্রতিরোধ ছাড়া আর কোনো পথ খোলা নেই, শত্রুদের কড়া হুঁশিয়ারি মোস্তফা খামেনির। তিনি কি পরমাণু অস্ত্র তৈরির পথে হাঁটছেন? মাত্র ১৩ দিনে ২০০রও বেশি আমেরিকার অস্ত্র ধ্বংস করল ইরান। যুক্তরাষ্ট্রের শত কোটি ডলারের ক্ষতি। এত শক্তি কে দিল তেহরানকে? ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে আরও সেনা দিচ্ছে উত্তর কোরিয়া। জাহাজে হামলায় কিয়েভকে হুমকি ইরানের। মস্কোর পাশে কি ইরানও? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। জিহাদ আর প্রতিরোধ ছাড়া ইরান ও তার মিত্রদের সামনে আর কোনো পথ খোলা নেই। এবার আমেরিকা সহ শত্রুদের বিরুদ্ধে এমন কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের কট্টরপন্থী নয়া সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। সাফ ইঙ্গিত দেন আলোচনার নামে আর ভণ্ডামি নয়, সমাধান চান যুদ্ধের ময়দানে। ইরানে আবারও হামলার প্রস্তুতি নিতেই সময় নষ্টের জন্য নতুন করে ফের আলোচনা চায় আমেরিকা। আর এটা এখন তেহরানের কাছে অনেকটাই পরিষ্কার বলে ধারণা করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, বাবা আয়াতুল্লাহ আলী খামেনি পরমাণু অস্ত্র তৈরি থেকে দূরে থাকলেও তার বিপরীত পথেই হাঁটছেন ছেলে মোস্তফা খামেনি। এবার কি তবে শত্রুদের ঘায়েল করতে পরমাণু অস্ত্র বানাবে ইরান? কি বলছেন বিশ্লেষকেরা? নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। আর আলোচনার টেবিল নয়, এবার সমাধান হবে যুদ্ধের ময়দানে। আমেরিকা সহ শত্রুদের প্রতি এমন কড়া ইঙ্গিত দিলেন ইরানের কট্টরপন্থী নয়া সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। সাফ জানিয়ে দেন, জিহাদ আর প্রতিরোধ ছাড়া ইরান ও তার মিত্রদের সামনে আর কোনো পথ খোলা নেই। এবার শুধু ইরানই নয়, বন্ধু লেবাননের হিজবুল্লাহকেও আমেরিকার বিরুদ্ধে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে তিনি। তাই মিত্র লেবাননের হিজবুল্লাহ প্রধানকে দেয়া এক চিঠিতে সংগঠনটির প্রতি সমর্থন জানিয়ে যে কোনো আগ্রাসন প্রতিরোধের আহ্বান জানান মোস্তফা খামেনি। প্রশ্ন উঠেছে, ইরানের সর্বোচ্চ নেতা কি আজ করতে পেরেছেন? ইরানে আবারও হামলার প্রস্তুতি নিতেই সময় নষ্টের জন্য নতুন করে ফের আলোচনা চায় আমেরিকা। তিনি কি ধরতে পেরেছেন ট্রাম্পের দেশের ভণ্ডামি? আর সে কারণেই কি নতুন করে আরও জোরালো প্রতিরোধের আহ্বান জানিয়েছেন? বিশ্লেষকরা বলছেন, নতুন করে সামরিক সক্ষমতা বাড়ানো আর কৌশল পরিবর্তনে সময় নিতেই আলোচনার নয়া নাটক করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেটা আগে থেকেই আজ করতে পেরেছে তেহরান। তাই হিজবুল্লাহ প্রধানকে দেয়া চিঠিতে যে কোনো আগ্রাসনের প্রতিরোধের আহ্বান জানান মোস্তফা খামেনি। দাবি করেন, প্রতিরোধের পথে বিজয় আসবেই। আর খামেনির প্রতিরোধের এই কঠোর অবস্থানের মধ্যেই নতুন করে সামনে এসেছে ইরানের পরমাণু অস্ত্র তৈরি নিয়ে গুঞ্জন। কারণ বাবা আয়াতুল্লাহ আলী খামেনি গণবিধ্বংসী পরমাণু অস্ত্র তৈরির বিপক্ষে থাকলেও শত্রু মোকাবেলায় এবং দেশের নিরাপত্তার খাতিরে পরমাণু অস্ত্র তৈরিতে মনোযোগী হচ্ছেন ছেলে মোস্তফা খামেনি, এমন ধারণা বিশ্লেষকদের। তারা বলছেন, ইরানের শাসন ব্যবস্থা বদলাতে গিয়ে আমেরিকা নিজেই নিজেদের কবর রচনা করেছে। কারণ আইআরজিসির সদস্য মোস্তফা খামেনি তার বাবার চেয়েও অনেক বেশি কট্টর মনোভাবের। ইরানে ইসলামী শাসন ব্যবস্থার পতনে আমেরিকা ও ইসরায়েল হামলা চালিয়ে হত্যা করে আয়াতুল্লাহ আলী খামেনিকে। হামলা চালায় দেশটির পরমাণু স্থাপনায়ও। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু আরও বড় বিপদ ডেকে এনেছে খোদ আমেরিকার জন্যই। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী আয়াতুল্লাহ খামেনি ও তার সাথে থাকা কর্মকর্তারা ছিলেন অনেক বেশি রক্ষণশীল মনোভাবের এবং তারা সবসময় আলোচনাকে প্রাধান্য দিয়েছেন। তবে তারা পরমাণু অস্ত্র তৈরি থেকে দূরে থাকলেও মোস্তফা খামেনি হাঁটছেন বিপরীত পথে। কারণ পরমাণু অস্ত্র কেবল শত্রু মোকাবেলা নয়, বরং নিজ দেশের অস্তিত্ব রক্ষা ও বিদেশি আগ্রাসন থেকে রেহাই পাওয়ার ঢাল। আর এ কারণেই মোস্তফা খামেনি কঠোর হচ্ছেন বলে ধারণা বিশ্লেষকদের। পরমাণু অস্ত্র তৈরিতে ইরানের মনোযোগের কথা জানিয়েছে মার্কিন গোয়েন্দারাও। তারা বলছে, নতুন করে ইউরেনিয়াম মজুদ থেকে বিরত আছে তেহরান। তবে আগে থেকে মজুদ করা ইউরেনিয়াম ও বিভিন্ন সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়েছে পিকেক্স মাউন্টেনের মতো সুরক্ষিত দুর্গে। এমনকি এই মাউন্টেনেও হামলা চালানোর পরিকল্পনার কথা জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পিকেক্স মাউন্টেনে ইরান ইউরেনিয়াম ও অন্যান্য সরঞ্জাম সরিয়ে থাকলেও তা ধ্বংস করা আমেরিকার কাছে অসম্ভব। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩০০ থেকে ৪৫০ ফুট গভীরে কঠিন গ্রানাইট শিলার নিচে এই পরমাণু স্থাপনাটি। এটি আমেরিকার সবচেয়ে শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমা থেকেও সুরক্ষিত বলে মনে করা হয়। নাইম আহমেদ, বাংলা ভিশন নিউজ ডেস্ক।
এদিকে 4 দিন ধরে বন্ধ মার্কিন বাহিনী আর ইরানের পাল্টাপাল্টি হামলা, থেমেছে গোলাবর্ষণ, বিস্ফোরণ, ধ্বংস আর মৃত্যু, আতঙ্কগ্রস্ত মানুষের চিৎকারের চির অপ্রত্যাশিত শব্দ। যুদ্ধের ময়দানে আকস্মিক নীরবতার পেছনে মার্কিন বাহিনীর অস্ত্রের মজুদে টান পড়া নিয়ে তর্ক বিতর্ক চললেও সব ছাপিয়ে সামনে চলে এসেছে এবার আলোচনার টেবিলে ফেরার সম্ভাবনা। এ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে ওয়াশিংটন আর তেহরান। আপাতত শান্ত পরিস্থিতিতে এবার কেন যুদ্ধের হুঙ্কার দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী? ওয়াশিংটনের খারাপ কোনো উদ্দেশ্য আঁচ করছে কি তেহরান? মেহরাব হুসাইন খানের ডেস্ক রিপোর্ট। নিত্য নতুন অজুহাতে টানা 13 দিন ইরানে বেপরোয়া হামলা চালানো মার্কিন বাহিনী পরপর 3 রাত 4 দিন লড়াইয়ের ময়দান থেকে পিছু উঠেছে। এতে ইরান ঘিরে পরিস্থিতি অনেকটা শান্ত থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়মিত প্রতিশ্রুতি ভঙ্গের নজির রাখায় অজানা আশঙ্কা কাটেনি। অস্বস্তিকর থমথমে পরিস্থিতিতে মার্কিন বাহিনীর থমকে যাওয়া অভিযানের পেছনে একাধিক কারণ গণমাধ্যমের বিশ্লেষণে ঘুরপাক খাচ্ছে। এর মধ্যে অন্যতম আমেরিকার অস্ত্রের মজুদ কমে যাওয়ার বিষয়ে আবারও প্রতিক্রিয়া দিয়েছে ওয়াশিংটন। পাল্টাপাল্টি হামলা বন্ধের সুযোগে মধ্যস্থতা বৈঠকে আবার ফেরার গুঞ্জন নিয়ে কথা বলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। আবার সমঝোতার টেবিলে ফিরছে কি ওয়াশিংটন আর তেহরান? যেমনটা আমি বলেছি, বর্তমানে আমেরিকার সাথে কোনো সমঝোতার চেষ্টা করছে না ইরান। আমাদের যে আলোচনা চলছে তা ওমানের সাথে, জানিয়ে আসলে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দাঁড় করানো যেতে পারে। এই আলোচনা হরমুজ প্রণালী ঘিরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে পরিচালিত হচ্ছে। সোমবারের এই বক্তব্যে তেহরানের অবস্থান খোলাসা করেছেন ইসমাইল বাঘাই। তার দাবি, ওয়াশিংটনের সাথে শান্তি আলোচনার মধ্যস্থতা বৈঠক নিয়ে গণমাধ্যমে চটকদার খবর এলেও আপাতত এটি আমলে নিচ্ছে না তেহরান। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুদ্ধ থামবে না আলোচনা শুরু হবে এসব সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমেরিকাকে দেয়নি ইরান। আমেরিকা যুদ্ধের ময়দানে বিরতি নিলেও প্রতিরোধ যোদ্ধারা লড়াইয়ের পূর্ণ প্রস্তুতি নিয়ে অপেক্ষায় আছে বলে হুঙ্কার দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেখারচি। তার ধারণা, যে কোনো সময় আবার হামলা শুরু করতে পারে মার্কিন বাহিনী। আমেরিকার সাথে আবারও সমঝোতার টেবিলে ফেরার সম্ভাব্যতার গুঞ্জন শুরু হয় বিবৃতি দিয়ে তেহরানের পূর্ব শর্তের বিষয়টি আবারও মনে করিয়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লেবাননে আগ্রাসন বন্ধ করে অনুপ্রবেশকারী ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের দাবি থেকে এক চুলও নড়বে না তেহরান। এদিকে শান্তি আলোচনায় ফেরার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি কিছু না বললেও প্রতিক্রিয়া দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি মাইক ওয়ালস। ফক্স নিউজে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, আলোচনায় ফেরার সুযোগ দিতেই হামলা থামিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রেসিডেন্ট যেমনটা বলেছেন, হামলা চালাতে সমরাস্ত্র নিয়ে আমরা পুরোপুরি প্রস্তুত আছি। আরও যুদ্ধ সরঞ্জাম রণক্ষেত্রে পাঠানো হচ্ছে, কিন্তু প্রেসিডেন্ট আলোচনায় ফেরার জন্য কিছুটা সুযোগ দিচ্ছেন। গত কয়েক সপ্তাহ ধরে এবং বিশেষ করে গত কয়েকদিনে ওমান ও ইরান সহ আমাদের অন্যান্য আলোচকরা সর্বোচ্চ স্তর থেকে শুরু করে একেবারে কারিগরি স্তর পর্যন্ত প্রতিটি পর্যায়ে আলোচনায় যুক্ত ছিলেন। যুদ্ধের সাময়িক বিরতি নিলেও তেহরানকে শায়েস্তা করার ভূত হয়তো মাথা থেকে কোনোভাবেই নামাতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে যার নজির দেখালেন তিনি। ঘন্টায় ঘন্টায় পোস্ট করেছেন এআই দিয়ে তৈরি করা একের পর এক ছবি। বাস্তবে শায়েস্তা করতে না পারলেও কাল্পনিক ছবিতে ইরানকে গুড়িয়ে দিয়ে তেলবাহী ট্যাঙ্কার দখল করে ধ্বংস করে খার্ক দ্বীপে ব্যাপক হামলা চালিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে মনের খায়েশ মিটিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এমনকি ইরান যুদ্ধে আমেরিকার ক্ষয়ক্ষতির পরিমাণ যে খুবই নগণ্য তা প্রমাণ করতে সাবেক মার্কিন প্রেসিডেন্টদের বাঁধিয়ে দেওয়া যুদ্ধের তুলনামূলক পরিসংখ্যানও ট্রুথ সোশ্যালে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ইরানের সাথে লড়াইয়ের বিরতি আর সম্ভাব্য সমঝোতার রাস্তায় হাঁটার খবর নিশ্চিত না হতেই চরম অস্থির হয়ে উঠেছে তেহরানের অন্যতম শত্রু তেল আবিব। আইসিসির গ্রেফতারের হুলিয়া মাথায় নিয়েই তড়িঘড়ি ওয়াশিংটনের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন ইরান যুদ্ধের নেপথ্য কারিগর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বৈঠক হতে পারে তার। এ ধরনের বৈঠকের ইতিহাস বলছে নয়া মার্ক নিতে পারে যুক্তরাষ্ট্র ইরান সম্ভাব্য শান্তি স্থাপন প্রক্রিয়া। এক্ষেত্রে সহিংসতা আরও বিস্তৃত হওয়ার আশঙ্কাও অমূলক নয়। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। মাত্র 13 দিনের ইরানের সস্তা ড্রোন ও মিসাইলের আঘাতে আমেরিকার $100 কোটি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
হিসেব বলছে বাহরাইন, কুয়েত, জর্ডান ও ইরাক সহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের হামলায় 200-রও বেশি যুদ্ধাস্ত্র এবং রক্ষণাবেক্ষণ কেন্দ্র ধ্বংস হয়েছে। পুরোপুরি ধ্বংস বা প্রতিরোধ সক্ষমতা হারিয়েছে ইরাকের ইরবিল শহরের মার্কিন সামরিক অবকাঠামো। এতে 2 শতাধিক মার্কিন সেনা নিহতের দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। নিজেদের তৈরি ড্রোন, মিসাইল নাকি চীন রাশিয়ার অস্ত্র দিয়ে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ আমেরিকাকে ঘায়েল করল ইরান। এই যুদ্ধে কি জয় হলো ইরানের? কি বলছেন বিশ্লেষকরা? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইরানের 13 দিনের হামলায় বাহরাইন, কুয়েত, জর্ডান এবং ইরাক সহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে অন্তত 200টির বেশি যুদ্ধাস্ত্র এবং রক্ষণাবেক্ষণ কেন্দ্র ধ্বংস হয়েছে। ইরাকের এরবিলের মার্কিন স্থাপনা সম্পূর্ণ গুড়িয়ে দেওয়ার দাবিও করেছে ইরান। এসব হামলায় নিহত হয়েছে 2 শতাধিক মার্কিন সেনা, দাবি ইরানের। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ রেজা আকরামিনিয়া এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র জেনারেল মহিবি এই ক্ষয়ক্ষতির চিত্র সামনে এনেছেন। হতাহতের সংখ্যা ছাড়াও মার্কিন ক্ষয়ক্ষতিকে রাডার ও আকাশ প্রতিরক্ষা খাত, লজিস্টিক ও সহায়তা অবকাঠামো, অপারেশনাল অবকাঠামো এবং আকাশযান ও সামরিক সরঞ্জাম এই 4টি ধাপে তুলে ধরেছে ইরান। ইরানের হামলায় আমেরিকার ক্ষতিগ্রস্ত রাডার ও আকাশ প্রতিরক্ষা খাতের মধ্যে রয়েছে 7টি কমান্ড ও কন্ট্রোল সেন্টার, 3টি স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, 6টি প্যাট্রিয়ট প্রতিরক্ষা রাডার, 3টি আকাশ ও সমুদ্র নজরদারি রাডার, 8টি প্রাথমিক সতর্কতা ও শনাক্তকরণ রাডার, 7টি বিমান প্রতিরক্ষা রাডার, 3টি ইপিএস রাডার ব্যবস্থা, 2টি ইপিএস 117 রাডার, 5টি দীর্ঘপাল্লার রাডার, 2টি প্রতিরক্ষা রাডার এবং একটি কৌশলগত রাডার ব্যবস্থা। রাডার ও আকাশ প্রতিরক্ষা খাতের তুলনায় আমেরিকার লজিস্টিক ও সহায়তা অবকাঠামোতে কিছুটা কম ক্ষতি হয়েছে। এ খাতে ট্রাম্প প্রশাসন 6টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্র, 3টি লজিস্টিক ও সহায়তা কেন্দ্র, 12টি জ্বালানি ট্যাঙ্ক, 17টি অস্ত্র, যন্ত্রাংশ ও নৌযান কিংবা বিমান সরঞ্জামের গুদাম এবং 6টি ক্ষেপণাস্ত্র গুদামে লোকসান গুনেছে। ইরানের হামলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের অপারেশনাল অবকাঠামোর। এ খাতে 6টি MQ-9 ড্রোন হ্যাঙ্গার, একটি F-15 যুদ্ধবিমান প্রস্তুতকরণ শেড, 8টি নতুন ড্রোন থাকা একটি ড্রোন শেড, 2টি কমান্ড সেন্টার, একটি বিমানবাহী রণতরীর জ্বালানি সরবরাহ প্ল্যাটফর্ম, একটি P-8 বিমানের হ্যাঙ্গার, 4টি হিমার্স ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্ম, 5টি যুদ্ধবিমান হ্যাঙ্গার, 4টি প্যাট্রিয়ট প্রতিরক্ষা কমপ্লেক্স, 6টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম, একটি জ্বালানি পাম্পিং স্টেশন, 2টি সিগন্যাল যোগাযোগ কেন্দ্র, একটি গোয়েন্দা তথ্য কেন্দ্র, একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা প্রসেসিং কেন্দ্র, একটি দুর্নিয়ন্ত্রিত নৌযানের ডিপু, একটি জ্বালানি জেটি, 4টি যুদ্ধবিমান শেল্টার এবং 6টি বিমান ওঠানামা ও পার্কিং ক্যাম্প ইরানের হামলার শিকার হয়েছে। আমেরিকার আকাশযান ও সামরিক সরঞ্জামেরও ব্যাপক ক্ষতি হয় এই 13 দিনের সংঘাতে। মাটিতে থাকা 11টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার, 17টি নজরদারি ও অপারেশনাল ড্রোন, একটি শেল্টারের ভেতরে থাকা একটি F-15 যুদ্ধবিমান, একটি P-8 বিমান, একটি C-17 পরিবহন বিমান, 8টি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান, 4টি ভারী হেলিকপ্টার এবং 6টি মজুদ ক্ষেপণাস্ত্রে হামলার দাবি জানিয়েছেন ইরানের IRGCর মুখপাত্র জেনারেল মহিবি। মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটিগুলোতে হামলার জন্য স্বল্প মূল্যের ড্রোন ও মিসাইল ব্যবহার করেছে ইরান। উল্টো আমেরিকা হারিয়েছে তাদের ব্যয়বহুল ও উন্নত অস্ত্র ও সরঞ্জাম। এমনকি অস্ত্রের মজুদ ফুরিয়ে আসার পর যুদ্ধ স্থগিত করতে বাধ্য হয়েছেন ট্রাম্প। অস্ত্রের মজুদের স্বল্পতার কারণে যুদ্ধক্ষেত্র থেকে আমেরিকার পিছু হটার খবর মার্কিন সংবাদ মাধ্যমে বারবার উঠে এসেছে। আবারও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধের জন্য প্রস্তুত ইরানের সামরিক বাহিনী। এ হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। 13 দিনের যুদ্ধে ইরান বিশাল বিজয় পেয়েছে। ক্ষয়ক্ষতির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ শেষে এমনটি বলছেন বিশ্লেষকরা। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। আমেরিকা ও ইসরায়েলের পর এবার সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় সরাসরি ইরানের ড্রোন ও মিসাইল ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে কুয়েত ও বাহরাইন। সমুদ্রের পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট ও বিদ্যুৎ কেন্দ্রে তেহরানের হামলার পর পাল্টা পদক্ষেপ নিল উপসাগরীয় দুই দেশ। ইউক্রেন ইরান উত্তেজনা ও যুক্তরাষ্ট্রের আক্রমণের পর নতুন করে কুয়েত বাহরাইনের অংশগ্রহণে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও জটিল রূপ নিচ্ছে। তবে ইরানে হামলা চালানোর কথা অস্বীকার করেছে ইরান। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতের মদদে এবার সরাসরি ইরানের বুকে বিমান হামলা চালিয়েছে উপসাগরীয় দুই দেশ কুয়েত ও বাহরাইন। আক্রান্ত হওয়ার পর তেহরানের জবাবি আক্রমণের জেরে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরই এমন বড় ঘটনার কথা জানা গেল। মধ্যপ্রাচ্য ভিত্তিক বিভিন্ন সূত্রের দেয়া তথ্য অনুসারে মূলত ইরানের ড্রোন এবং মিসাইল মজুত রাখার গোপন আস্তানাগুলোকে নিশানা বানিয়ে চালানো হয় বিমান হামলা। এই পুরো অপারেশনে কুয়েত ও বাহরাইনের পেছনে শক্তির যোগান দিয়েছে আরব আমিরাত।
আমিরাত। দেশটি শুধুমাত্র গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্যই দেয়নি, বরং ইরানের উপর হামলার সময় আকাশপথের নিরাপত্তাও নিশ্চিত করেছে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল আমেরিকার আগ্রাসন শুরুর পর থেকে ভৌগোলিক কারণে কুয়েত ও বাহরাইন বেশ নাজুক অবস্থায় রয়েছে। বিশেষ করে সমুদ্রের পানি বিশুদ্ধ করার প্ল্যান্ট, বিদ্যুৎ কেন্দ্রে তেহরানের প্রতিশোধমূলক হামলার পর বেশ জটিল সংকটে পড়েছে এই দুই দেশের সাধারণ মানুষের জনজীবন। বিশ্লেষকদের অনেকে মনে করেন, অস্তিত্ব টিকিয়ে রাখতেই বড় কোনো শক্তি না থাকার পরেও এবার সামরিকভাবে যুদ্ধে জড়াতে বাধ্য হয়েছে কুয়েত এবং বাহরাইন। চলমান সংঘাতে ইরান এবং যুক্তরাষ্ট্র মূল পক্ষ হিসেবে যুদ্ধ চালিয়ে গেলেও এর মধ্যে উপসাগরীয় ছোট দুটি দেশের সরাসরি অংশগ্রহণ পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলবে। 2022 সালে রাশিয়া যখন ইউক্রেনে আক্রমণ করে, তখন থেকেই ইরান প্রকাশ্যে রাশিয়াকে ড্রোন ও সামরিক অস্ত্র দিয়ে সাহায্য করে আসছে। আর এতে ক্ষুব্ধ হয়ে ইরানের সাথে সব রকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয় ইউক্রেন। সম্প্রতি কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা এবং এর জবাবে ইরানের কঠোর হুমকির পর দুই দেশের সম্পর্ক এখন পুরোপুরি সংঘাত ও পাল্টাপাল্টি আক্রোশের মুখে এসে দাঁড়িয়েছে। যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে ইরানকে দুর্বল করতে টানা হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন স্থাপনায় আক্রমণ অব্যাহত রেখেছে ইরান। অবশ্য সাম্প্রতিক তথ্য বলছে, আবারও সাময়িকভাবে পাল্টাপাল্টি হামলা বন্ধ রেখেছে ওয়াশিংটন ও তেহরান। তবে এখনও নিভেনি সংঘাতের আগুন। পুরো উপসাগরীয় অঞ্চলে শান্তি ফেরানোর সব চেষ্টা ভেস্তে যাওয়ার পরও কুয়েত ও বাহরাইনের অংশগ্রহণ যুদ্ধকে আরও ছড়িয়ে দেবে। একে অপরকে ঘায়েল করার এই লড়াই গোটা মধ্যপ্রাচ্যকে ঠেলে দিচ্ছে ভয়াবহ এক বিপর্যয়ের দিকে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ইসরায়েলের সঙ্গে একটি যৌথ নিরাপত্তা চুক্তি করতে চায় সিরিয়া। এই লক্ষ্যে জোর তৎপরতা চালাচ্ছে দামেস্ক। রবিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান সিরিয়ার প্রেসিডেন্ট আল শারা। তবে সিরিয়ার গোলান মালভূমি নিয়ে কোনো আপোষ হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। শুধু তাই নয়, লেবাননে সামরিক হস্তক্ষেপের কোনো পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আল শারা। মিরফাদ্দের আপডেট ডেস্ক রিপোর্ট। দীর্ঘদিনের বৈরিতা ভুলে ইসরায়েলের সঙ্গে হাত মেলানোর পথ খুঁজছে সিরিয়া। তেল আবিবের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এবার নিরাপত্তার নতুন সমীকরণ আঁকছে দামেস্ক। ইসরায়েলের সঙ্গে একটি যৌথ নিরাপত্তা চুক্তি করার জোর তৎপরতা চালাচ্ছে সিরিয়া, আর এতে মধ্যস্থতা করছে বেশ কয়েকটি দেশ। এই তথ্য জানিয়েছেন খোদ সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। 26 জুলাই কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার আল মুকাবেলা অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে শারা বলেন, ইসরায়েলের সঙ্গে এই চুক্তি ভবিষ্যতে পূর্ণ শান্তি প্রতিষ্ঠার পথ খুলে দিতে পারে। এটি মধ্যপ্রাচ্যে একটি সমন্বিত শান্তি প্রক্রিয়ার উদ্যোগ হতে পারে। তবে শারা আশ্বাস দিয়ে বলেন, এ ধরনের কোনো চুক্তি হলেও অধিকৃত গোলান মালভূমির উপর সিরিয়ার অধিকারের বিষয়ে কোনো আপোষ হবে না। শারা জানান, তার সরকার ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘর্ষ এড়িয়ে চলার নীতি অনুসরণ করছে। তার মতে একটি নিরাপত্তা সমঝোতা ভবিষ্যতে চলমান সংকটের আরও বিস্তৃত ও স্থায়ী সমাধানের পথ তৈরি করতে পারে। সিরিয়াকে এতদিন ইরানের অক্ষ এবং মধ্যপ্রাচ্যে রাশিয়ার প্রধান আস্তানা বলে মনে করা হতো। ফলে পশ্চিমাদের নিষেধাজ্ঞার জেরে দীর্ঘদিন ধরে দেশটি আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন ছিল। ক্ষমতায় এসে আহমেদ আল শারা বাস্তবমুখী কূটনীতির মাধ্যমে সেই অবস্থা থেকে উত্তরণের চেষ্টা করছেন। ক্ষমতা গ্রহণের পর থেকেই শারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতাদের সঙ্গে সম্পর্ক পুনর্নির্মাণ শুরু করেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেইন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ একাধিক পশ্চিমা কূটনীতিকের সাথে তিনি সাক্ষাৎ করেছেন। চলতি মাসে ন্যাটো শীর্ষ সম্মেলনের সাইডলাইনে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারার সাথে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র তালিকা থেকে সিরিয়ার নাম বাদ দেওয়ার বিষয়টি বিবেচনা করার কথা জানান ট্রাম্প।
মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও ইরানকে রুখে দিতে পশ্চিমাদের হাতে সবচেয়ে বড় ট্রাম্প কার্ড এখন সিরিয়া। ইরাক, সিরিয়া এবং যুক্তরাষ্ট্র মিলে সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূল পর্যন্ত বিস্তৃত 500 মাইলের এক ঐতিহাসিক পাইপলাইন প্রকল্প পুনরুজ্জীবিত করার পরিকল্পনা করছে। হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ কমানোর প্রচেষ্টার অংশ হিসাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সারার এসব উদ্যোগ তার ইমেজকে নিজ দেশেই সবচেয়ে বড় ঝুঁকিতে ফেলতে পারে। সিরিয়ার অনেক সশস্ত্র গোষ্ঠী ও সাধারণ মানুষ বছরের পর বছর ইসরায়েল বিরোধী মনোভাব নিয়ে বড় হয়েছে। ফলে সারার এমন সমঝোতামূলক অবস্থান তার সরকারের বিরুদ্ধে বিদ্রোহ উস্কে দিতে পারে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রুশ বাহিনীকে শক্তিশালী করতে আরও 30,000 সেনা পাঠাচ্ছে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। আর এমন বিস্ফোরক দাবি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। এদিকে সম্প্রতি কাস্পিয়ান সাগরে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের দূরপাল্লার ড্রোন হামলার পর ইউক্রেনকে কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরান। সব মিলিয়ে ইউক্রেন যুদ্ধ আরও বিপজ্জনক পর্যায়ে প্রবেশের শঙ্কা বিশ্লেষকদের। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার সাথে কি লড়াই নামবে ইরান আর উত্তর কোরিয়াও? হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়া থেকে আরও 30,000 সেনা আনার পরিকল্পনা করছে রাশিয়া। নতুন এসব সেনা মোতায়েনের জন্য রাশিয়ার পশ্চিমাঞ্চলের ভোরোনেজ এলাকায় কয়েক মাস ধরেই প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে বলেও দাবি করেছেন তিনি। জেলেনস্কির বিস্ফোরক এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এটি সত্য হলে ইউক্রেন যুদ্ধ আরও বিস্তৃত মাত্রা পাবে বলে আশঙ্কা জাগছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এক ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, ইউক্রেনের গোয়েন্দা সংস্থাগুলোর হাতে থাকা তথ্য অনুযায়ী রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক সহযোগিতা আরও গভীর হচ্ছে। জেলেনস্কি জানান, জুন মাস থেকেই ভোরোনেজ অঞ্চলে উত্তর কোরিয়ার নতুন সেনাদের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও লজিস্টিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে পিয়ংইয়ং রাশিয়াকে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা সরবরাহের প্রস্তুতিও নিচ্ছে বলে দাবি করেছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার এই সামরিক সম্পর্ক কেবল ইউক্রেনের জন্যই নয়, বরং পুরো এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তার জন্যই উদ্বেগের বিষয়। তার মতে, রাশিয়া উত্তর কোরিয়ার সেনাদের বাস্তব যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিচ্ছে, পাশাপাশি তাদের অস্ত্র ব্যবস্থা উন্নত করার ক্ষেত্রেও সহায়তা করছে। এতে ভবিষ্যতে উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা আরও শক্তিশালী হয়ে উঠতে পারে, যার ভুক্তভোগী হতে পারে এশিয়ার বিভিন্ন দেশ। 2024 সালে মস্কো ও পিয়ংইয়ং এর মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির পর থেকেই দুই দেশের সামরিক সম্পর্ক দৃশ্যমানভাবে জোরদার হয়েছে। পশ্চিমা ও ইউক্রেনীয় সূত্রগুলোর হিসেব অনুযায়ী ওই চুক্তির আওতায় উত্তর কোরিয়া ইতোমধ্যেই প্রায় 14,000 সেনা রাশিয়ার কার্স্ক অঞ্চলে পাঠিয়েছে। সীমান্ত সংলগ্ন এই এলাকায় ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এসব সেনাকে ব্যবহার করা হয়। চলতি বছরের এপ্রিলে প্রথমবারের মতো রাশিয়া স্বীকারও করে যে কার্স্কে উত্তর কোরীয় সেনারা অংশ নিয়েছিল। জেলেনস্কির সর্বশেষ দাবি সম্পর্কে এখন পর্যন্ত মস্কো বা পিয়ংইয়ং এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে অতিরিক্ত 30,000 সেনা পাঠানোর পরিকল্পনার বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তা সত্ত্বেও পশ্চিমা বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, দীর্ঘস্থায়ী যুদ্ধে জনবল সংকট এবং বিপুল ক্ষয়ক্ষতির কারণে মস্কো বিদেশি সামরিক সহায়তার ওপর আগের তুলনায় বেশি নির্ভরশীল। 4 বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, কেবল ইউক্রেন ও রাশিয়াই নয়, উত্তর কোরিয়া সহ ইউরোপের ন্যাটোভুক্ত বিভিন্ন দেশও নানা মাত্রায় এর প্রভাবের মধ্যে চলে আসছে। ফলে উত্তর কোরীয় সেনা মোতায়েনের বিষয়ে জেলেনস্কির দাবি আন্তর্জাতিক কূটনীতি ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে। এরই মাঝে কাস্পিয়ান সাগরে ইরানের একটি জাহাজে ইউক্রেনের হামলার ঘটনায় তেহরানের সঙ্গেও কিয়েভের উত্তেজনা বাড়ছে। ইরান এর যথাযথ জবাব দেওয়ার হুঁশিয়ারি জানিয়েছে। সব মিলিয়ে বহুমুখী জটিলতার অধ্যায়ে প্রবেশ করছে ইউক্রেন যুদ্ধ। হিজল জোবায়ের, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।